আগের মতন ভালোবাসিস কিনা? তোর মনে আছে তামসী, ছেলেবেলা একবার আমার পায়ে কাটা ফুটে আমি সারা রাত যন্ত্রণায় ছটফট করছিলাম, তো সারা রাত দু চোখের পাতা একটা করে আমার এই মুখের দিকে চেয়ে দিকে কাটিয়েছিলি। থাকবে না, তাই তো আমার ভয় হয়, খুব ভয় হয়। বিয়ের পরে তুই শ্বশুর বাড়ি চলে যাবি, তখন এই হতভাগ্যটা যাতে তোর হয়তো আর মনে থাকবে না। আদর্শ ছেলেটা খুব ভালো রে বোন, সার্থক নাম ওর আদর্শ, আদর্শ সঙ্গে তোর বিয়ে হবে, সত্যি তুই সুখী হবি রে বোন, সুখী হবি। আদর্শকে বলে দিবি বিয়ের পরে আমি কিন্তু রোজ তোর সঙ্গে একবার করে দেখা করতে যাবো। কি রে বলবি তো? আমার পায়ে কাটা ফুটলে যার বুকে ব্যথা লাগে, আমার এই বোনটিও আমাকে কম ভালোবাসে না। এবার এবার চোখটা একবার বন্ধ করতে বল। যা বলছি তাই কর। দেখি হাতটা নে, এবার চোখ খুলে দেখ। কার জন্য আবার আনবো? আমার এই বাবা দুটো বোনের জন্য। এই নে ধর, দাদা ধুতি আর পাঞ্জাবি। আমার চাকরির জীবনের প্রথম মাসের মাইনে পেয়ে আমি তোদের জন্য নিয়ে এলাম। তুই আর দাদা ছাড়াই আমার এই পৃথিবীতে কে আছে বল? জানিস তামসী, আর তোদের মা বেঁচে থাকতো কত আনন্দ হতো বলতো। মায়ের জন্য একখানা লাল পেরে শাড়ি নিয়ে আসতো, মা সেই লাল পেরে শাড়ি আর কপালে মস্ত বড় সিঁদুরের টিপ করে আমাদের সামনে এসে দাঁড়াতো। আমরা ভাই বোন সেই জীবন্ত প্রতিমা দর্শন করে ধন্য হয়ে যেতাম, ধন্য হয়ে যেতাম। মা হঠাৎ শত চেষ্টা করেও মাকে আমরা ধরে রাখতে পারলাম না। আসলে আমি বড় ভালো, তাই মায়ের সেবা করার অধিকার আমি পেলাম না রে বোন, পেলাম না, পেলাম না। আবার সেই দেবগুলো ছোটটাকে বৌদি শান্ত করো তো দাদা। কত যন্ত্রণা মুখে নিয়ে দাদাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। বৌদির বরফ করলে হবে ছোটটাকে। দাদা এতে তো ছোটটার কোনো দোষ নেই। আমি কতদিন দেখেছি আমার ছোটটাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে, ঠিক যেমন আমি কাঁদছি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে। আজ আমি আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করছি। আপনি আমাকে তুমি চিনবে না? গর্ব করে পরিচয় দেওয়ার মতো আমার যে কিছুই নেই। বিনার আবর্জনায় পড়ে থাকা আমি একটা ঝরা ফুল। কি বলছেন আপনি? ঠিকই বলছি। জীবনের প্রতি গভীর মমত্ববোধে মানুষকে মানুষ হতে সাহায্য করে, কিন্তু যারা জীবনকে চেনে না, চিনতে চায় না, তারা কোনোদিনও মানুষের মর্যাদা পায় না। আপনি ঠিক কথাই বলেছেন। অনেক দেরি হয়ে গেছে, বড়দের আমার ঘুম ভেঙেছে। যা হওয়ার নেতা হতে গিয়ে আমি যে নিজেকে বঞ্চিত করেছি, তাই তো এক রাত যন্ত্রণা ছাড়া আজ আর আমার কিছুই অবশিষ্ট নেই। আপনি কাঁদছেন? হ্যাঁ আমি কাঁদছি। আমি জানি চোখের জলে এই পৃথিবীর কঠিন মাটি ভিজিয়ে দিলেও আমার বুক থেকে সমাজের মধ্যে যে ঘৃণার পরিচয় আছে তা কোনোদিনও মুছিয়ে যাবে না। তাই আমি কাঁদছি, আমাকে যে কাঁদতেই হবে। আচ্ছা একটা সত্যি কথা বলবেন? আমার জীবনে সত্যি বলতে কিছু নেই। আমার জীবন আকাশের সত্যের সূর্য অনেকদিন আগেই মিথ্যার ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেছে। মা এই দেখো, অজান্তে আমি তোমাকে মা বলে ডাকলাম। না, আমার মতো মহাপাপীর মুখে ওই পবিত্র মা ডাকটা শোভা পায় না। আমি একটা ঘৃণ্য, একটা নরকের কীট। তুমি আমায় ঘৃণা করো, আমায় তুমি ঘৃণা করো। আমার মুখের উপর ছিড়ে দাও ঘৃণার দুৎকার। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই হবে অসংখ্য অপরাধী এই রাঙ্গা মস্তানের উপযুক্ত শাস্তি। আমি তো বুঝতে পারছি না। পারবে না? তুমি কিছুই বুঝতে পারবে না। তুমি চাঁদ দেখেছো, চাঁদের কলঙ্ক দেখোনি। তাই তো একটা ভয়ঙ্কর বিপদের গন্ধ পেয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি তোমাকে সাবধান করে দিতে। তোমার মতো মেয়েদের ধরে নিয়ে গিয়ে
পাপ কাজ চালিয়ে যারা সমাজের বুকে কর্ণধার হয়ে বসে আছে তাদের পাপের আস্তানায় তোমার ঠিকানা পৌঁছে গেছে। তাই তো বলছি, সাবধান সাবধান। আমার একটা কথার উত্তর দিয়ে যায়। আজ আর আমার কিছুই বলার নেই। যদি কোনোদিন দিন পাই সেদিন আমার জীবনের সমস্ত ঘটনা খুলে বলবো। আর যদি তার আগে শয়তানের বুলেট আমার দেহটাকে চাঞ্চলা করে দেই, তবে আমার বুকের শেষ রক্তবিন্দু দিয়ে এই পৃথিবীর কঠিন মাটির বুকে বড় বড় করে লিখে দিয়ে যাব, আমার দুর্ভাগ্যের জন্য দায়ী কে? কেন আমি মানুষ হয়ে মানুষের মর্যাদা পেলাম না? কেন কেন কেন? আরো আশ্চর্য হয়ে যাচ্ছি, দাদার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। দাদা সবসময় বলতো সব মানুষের দুটো দিক আছে, ঠিক যেন রাত্রি আর দিনের মতো। রাত্রির আন্ধারে কেটে যাওয়ার পরে পূর্ব আকাশ রাঙিয়ে দেখা দেয় সত্যের সূর্য, আর সেই সূর্যের আলোকে অবগাহন করেই মানুষ নতুন করে শুরু করে দিনের পথ চলা। আদর্শ, তুমি সে হলো আমাকে দেখে হঠাৎ দেখার মতো চমকে উঠলে যে? না মানে আমি জানি জামসি, মনে মনে তুমি হয়তো ভাবছো আমি একটা বেহয়া, হয়তো বা অভিধান পরিচিত আরো কিছু শব্দ এর মধ্যে তোমার মনের দরজায় ধাক্কা দিচ্ছি। কি বলছো আদর্শ? ঠিকই বলছি তামসি, আমি ঠিকই বলছি। আমি অনেক ভেবে দেখলাম, কিন্তু আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না তামসি। কারণ একটা মনের সাথে আর একটা মন বাঁধা পড়ে যাওয়ার পরে সেই মঞ্চে আর কিছুতেই আগের জায়গায় দাঁড়িয়ে থাকে না তামসি। আদর্শ, সুর আর গান এক হয়ে যাওয়ার পরে সুরকে ছাড়া যে গান ভাবা যায় না। তুমি নদী সাগরে পতিত হয়ে যাওয়ার পরে নদীকে যে আর আলাদা করে চেনা যায় না তামসি। চুপ করো আদর্শ, চুপ করো। আর বলো না আমার এই দুর্বল মনটাকে। তোমার কথা মতো তোমাকে ভুলে যেতে হলে আমাকে যে আরো অনেক কিছু ভুলে যেতে হবে তামসি। আকাশ, মাটি, চাঁদ এসব কি পারবে তুমি ভুলে থাকতে? বলো তামসি, নিজেকে প্রবঞ্চনা করে তুলিতে পারবে সুখের সাম্রাজ্যে বিচরণ করতে? আজ আমার চোখে চোখ রেখে কথা বলতে তোমার লজ্জা করছে তামসি? আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতে তোমার ঘৃণা হচ্ছে? বলো তামসি, আমাকে তুমি যদি ঘৃণাই করবে তাহলে কেন আমাদের মনকে নেওয়ার আগে আমার এই স্বপ্ন দেখা মনটাকে তুমি খুন করনি? কেন ফিরিয়ে দাওনি আমার ভালোবাসার প্রীতি উপহার? তাহলে সেদিন তোমার যুক্ত মনে করি আমি কি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম তামসি? কিন্তু আজকে আমার কোনো সান্ত্বনা থাকবে না তামসি। না মুখ থেকে বলো তামসি, একবার শুধু একটিবার তুমি আমার মুখের দিকে তাকিয়ে বলো, আদর্শ সত্যি সত্যি আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে কথা দিচ্ছি তামসি, তোমার মুখ থেকে ওই ছোট্ট শব্দটা শোনার পর আমি তোমার কাছ থেকে চলে যাব দূরে, অনেক দূরে। আর কোনোদিন তোমাকে আমি আমার মুখ দেখাবো না, কোনোদিন তোমার কাছে এসে দাঁড়াবো না, কোনোদিন না, কোনোদিন। বিশ্বাস করো, আমিও তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাহলে তুমি তো জানো আমার দাদা গরিব। আমি অনেক আগেই জেনেছি তামসি। আমার দাদা ঝুট মিলে সামান্য এক শ্রমিক। আমার অজানা নয় তামসি। তোমার হয়তো জানা নেই, কিছুদিন আগে আমার দাদা কারখানা থেকে ছাঁটাই হয়েছে। আমি তাও শুনেছি তামসি। তোমার বাবা ধনী? আমি তো ধনী নয়। কিন্তু তোমার বাবা? আমার বাবা তোমাকে পত্রবধূরূপে গ্রহণ না করলো আমার ভালোবাসার স্বীকৃতি দিতে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেবো তামসি। সংসারে যদি অশান্তি ঝড় ওঠে? আমাদের পবিত্র ভালোবাসা শান্তির বার্তা বহন করে আনবে। তোমার বাবা যদি তোমায় ত্যাগ করে? আমি কোনো কিছুর বিনিময়ে আমার স্ত্রীকে পরিত্যাগ করবো না তামসি। তুমি এখনো দ্বিধা, এখনো সংকোচ,
আছো কি তুমি আমার মনের খবর পাওনি রাউসি? ভালোবাসে যে কোনো জাত ধর্ম দেখে না, কোনো ধনৈশ্বর্য মানে না, সে শুধু বহতা নদীর মতো আপন খেয়ালে আপন গতিতেই বয়ে যায়। আমাকে আমাকে কি ভুল আদেশ? আমাকে বিশ্বাস করো, আমি তো টাকা দিতে চাইনি, আমি নিজে গেলে তোমাকে ভুল করতে চেয়েছিলাম। তাহলে তুমি বিশ্বাস করো আদেশ, তোমার তাপসী তোমাকে হারিয়ে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। তাহলে তুমি শুধু আমার আদেশ, শুধু আমার। তাহলে তুমি আমার স্বপ্ন আলো তুমি, আমারই জীবন আকাশের ধ্রুব তারা তুমি। তাই আজই আমি তোমার সামনে তোমার দাদাকে সত্যি কথাটা বলবো। বলবো আমি তাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আজ মিথ্যের কাছে হেরে যাবে। ও মিথ্যের কি বার বারন্ত, যুগের কি পড়াই পরিস্থিতি আমি বুঝতে পারছি না। দাদা দাদা বন্ধ করে দে তামসী, ঘরের দরজা ভালো করে বন্ধ করে দে, নইলে আমি তোকে রক্ষা করতে পারবো না। খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশনের ধারে তার মৃতদেহ পাওয়া গেছে। শুধু তাই নয়, তাকে খুন করার আগে তার নারীত্বকে কি অধিক পতন, মনুষ্যত্বকে ঢোকায় দলে পিছে পশুশক্তি আজ দেশের মুখে মাথা তুলে দাঁড়িয়েছে। তাই শুধু একটা হতাই নয়, এদেশের অসংখ্যালতা হারিয়ে যাবে। শৈবাচারী সমাজের নতমান রেহাই নে, এদেশের অসহায় মেয়েদের রেহাই নে। আমি চুপ করে থাকতে পারছি না। লতার মৃত্যু তো শুধু লতার মৃত্যু নয়, গোটা সমাজের মৃত্যু। লতার লজ্জা, গোটা সমাজের লজ্জা। আমি বড় দুর্বল হয়ে পড়েছি রে বোন। আমি তো রক্ষম দাদা, তোর ভালো করে দিয়ে দেবো, সে আমার সামর্থ্য নেই। আমার তোকে ঘরে রাখতেও ভরসা পাচ্ছি না, কারণ সমাজ জঙ্গলে আনাচে কানাচে ওই নারী লোভী জানোয়াররা ওত পেতে বসে আছে। সুযোগ পেলে তারা খুনের
সুন্দর জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দেবে। আমি তখন কি করব? আর তো আকাশ ফাটিয়ে চিৎকার করলো, তোর সারা পাবো না রে বোন, সারা পাবো না। এত অধৈর্য হবেন না জীবনদা, আপনি একটু শান্ত হন। তুমি বুঝতে পারছো না আদর্শ, আজ কতখানি ভয় আমাকে গ্রাস করেছে। আমি যে অসহায়, বড় অসহায়। আমি যদি নিজেকে বিক্রি করে দিও, আমার হতভাগিনী বোনের সুখের ঘর বেঁধে দিতে পারতাম, তাহলে আমি মনেও শান্তি পেতাম। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো জীবনদা। বলো বলো আদর্শ। আমি আমি তুমি আমি তামসিকি স্ত্রীর মূর্ছা দিতে চাই। আদর্শ তুমি? হ্যাঁ হ্যাঁ জীবনদা, আমি তামসিকি স্ত্রীর মূর্ছাটা দিতে চাই। সত্যি বলছো আদর্শ? সত্যি তুমি? না না, আমি ভুল দেখছি না তো? সত্যি আমি জেগে আছি তো, নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছি? দাদা বলো বলো আদর্শ, তুমি আমার বাপ মা মরা হতভাগিনী বোন, তামসিকে তুমি সত্যি তোমার পায়ে ঠাঁই দেবে? আমি মিথ্যে বলিনি জীবনদা। তাছাড়া আমার ভালোবাসাকে আমি ব্যর্থ হতে দিতে পারি না। একটা বিরাট পাশানাম ভার আমার বুক থেকে নেমে গেল জীবনদা। জীবনে তামসির মনের সন্ধান আমি অনেকদিন আগে পেয়েছি, কিন্তু তুমি যেভাবে এগিয়ে এসে আমাকে ভগ্নিদায় থেকে উদ্ধার করবে, আমি স্বপ্ন ভাবতে পারিনি। আপনি কিন্তু কিন্তু আদর্শ, আজ যে আমি রিক্ত নিঃস্ব অসহায়, বোনের বিয়েতে দেবার মতো আমার কিছুই সামর্থ্য নেই। আপনি বিষয় ভাবছেন জীবনদা। তাছাড়া এই বিয়েতে পণ্য ওটা আমি অপরাধ বলেই মনে করি। তাহলে তাহলে আর দেরি নয়, তামসী তোমাকে মনে প্রাণে ভালোবাসে, তুমিও তামসীকে ভালোবাসো। তোমাদের সেই পবিত্র ভালোবাসা আর উপরের ওই সূর্যোদয়কে সাক্ষী রেখে আজ আজ আমি আমার হতভাগিনী বোন তামসীকে আমি তোমার হাতে তুলে দিলাম। ছোট্ট থেকে তোর শিব পূজা করা সার্থক হয়েছিল বোন। অনেক সাধনায় তুই আদর্শকে স্বামী রূপে পেয়েছিস, তুই সুখী হবি রে বোন, খুব সুখী হবি। কাঁদছিস কেন? এই দেখ, কাঁদিস না রে বোন, কাঁদিস নে, চোখের জল ফেলবি না। কই আমি তো কাঁদিনি, দেখ না দেখ, আমার চোখে এক ফোঁটাও জল নেই। আজ যে তোর আনন্দের দিন রে, তোর নিজের ঘরে তুই যাবি, এর চেয়ে বড় আনন্দের দিন মেয়েদের জীবন আর কিছুই হতে পারে না রে, কিছুই হতে পারে না। আজকের এই আনন্দের দিনে হতভাগা চন্দনটা যদি পাশে থাকতো, বেঈমান সব বেঈমান, আমার কথা কেউ ভাবে না। নাই ভাবো, আমি একাই থাকবো, আমি একাই। জীবনটা আপনি এসো আদর্শ, আই আই বোন, মা বাবার ছবিতে বাবার ছবিতে প্রণাম করার আগে ওই ঠাকুরের সিঁদুর আমি তোমার স্মৃতিতে পরে যাবো আদর্শ। তারপর নববধূর সাজি স্বামীর হাত ধরে তুমি যাবে তোমার নিজের ঘরে। আদর্শ চলো তামসী। আমার বুকের ভিতরটা কেমন কেমন করছে। বলো তুমি মধু খাবে কিনা,
তুমি নয়ন তারা, তুমি ঝর্ণা ধারা, তুমি আর তুমি এগিও না। তুমি তোমার লজ্জা করে না? কি বলছো তুমি? তোমার নিজের উপরে ঘৃণা হয় না? যা ছিল একদিন তোমার অধিকার, সেই দেহটাকে যখন ওই কুকুরের দল ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন তুমি না না, তুমি তুমি আমার সামনে থেকে যাও, যাও বলছি, যাও। তোমার যন্ত্রণা আমি বুঝি। তুমি যখন এটা ছাদের বারান্দায় দাঁড়িয়ে কাঁদো, আবার এই বুকটায় ভীষণ যন্ত্রণা হয়। আসলে আমি মানুষটা একদম ভদ্র বোকা। বোকারা শুধু দিয়েই যায়, বিনিময়ে পায় না কিছুই। তাই তো আমি ভগবানকে ডেকে বলি, ওগো ভগবান, পর জন্মে তুমি আমাকে বোকা করে না পাঠিয়ে কুকুর করে পৃথিবীতে পাঠিয়ে। কুকুরের যে মর্যাদা আছে, বোকা মানুষের সে মর্যাদা নেই। সাড়ে সে পড়েছে, আমি এখন যাই। হ্যাঁ, আরেকটা কথা না থাক। আমি হাসছি, শুধুই হাসছি। ও কারণ হাসি আমি মোটেই পছন্দ করি না। আপনি? আমি জানি পবিত্র বাবু, আর এটাও জানি যে আপনি এই মেয়েদের কান্নার চেয়ে আপনি কান্নাটাই বেশি পছন্দ করেন। আর সেটা আমার অসহায় মেয়েদের কান্না। আমার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ, তাই না? আপনি আমাকে এখানে এনেছেন, আমাকে কত সুন্দর ফ্ল্যাট দিয়েছেন, তারপরে কত দামি আসবাব, কত শাড়ি গয়না দিয়েছেন, অথবা আপনার বিরুদ্ধে আমার তো কোনো অভিযোগ থাকতে পারে না। তবে হ্যাঁ, দুঃখ শুধু আমার একটাই। থাকবে না, তোমার কোনো দুঃখ থাকবে না। পবিত্র চৌধুরী তোমার সব দুঃখ দূর করবে। এমনকি তুমি চাইলে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদাও দিতে পারি। বলছেন পবিত্র বাবু, আমি হব চৌধুরী বাড়ি? ও অফকোর্স। কি তোমার আনন্দ হচ্ছে না? হচ্ছে, নিশ্চয়ই আনন্দ হচ্ছে, কিন্তু আপনার তো স্ত্রী আছে, শেষ পর্যন্ত আমাকে এবার সত্যি মেরে ঘর করাবেন। পথের কাটা আমি নিজের হাতে সরিয়ে দেবো। শয়তানি বউটাকে আমি মোটেই পছন্দ করি না। তার জন্য এক বিন্দু ভালোবাসা নেই। আমার সব ভালোবাসা তোমাকে নিয়ে পামেলা। আপনি তোমাকে ঘরে নিয়ে যাওয়ার আগে সেই শয়তানি আমি গোলর থেকে খুন করবো। শয়তানি আমার সন্তানের মা হতে চায়। কেনে কেনে বলে কিনা আমাকে একটা সন্তান ভিক্ষে দাও, তার মা হওয়ার সাথ আমি জন্মের মতো ঘুষিয়ে দেবো। নারী, তোরা স্বামীকে বিশ্বাস করি কতদিন না ভালোবাসি। কি হলো? কি এত ভাবছো কমেলা? আমার জীবনে সেই শুভ দিনটা কবে আসবে, কবে আমি তোমাকে আপন করে কাছে পাবো? কেন এখনো কি পাওনি? পেয়েছি, অনেকটাই নিয়েছি, কিন্তু পুরোটা না পেলে আমি যে খুশি হতে পারছি না পবিত্র বাবু। সামনে কয়েকটা বড় কাজ, তোমার সহায়তা আমার সেই সব কাজগুলো ভালোভাবে কমপ্লিট হবেই। তুমি হবে আমার স্ত্রী। বাই দি বাই, কাল বিকেলে ফ্লাইটে তুমি দিল্লি যাবে, রমজান যাবে তোমার স্বামী সেজে, আর তুমি গোর্খা করে অন্তঃসত্ত্বার স্ত্রী সেজে। কিন্তু কোনো কথা নয়, যা বলছি মন দিয়ে শোনো। তোমার পেটের কাপড়ে নিচে থাকবে সোনার বার। ফ্লাইট দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে নীল কোট পরা একজন ভদ্রলোক অপেক্ষা করবে। তাকে অনুসরণ করে সিধা হোটেলে গিয়ে উঠবি। তারপর বাকি কাজ সেখানকার এজেন্ট মিস্টার মলহোত্রাই করবে। মিস্টার মলহোত্রা লোকটি কিন্তু খুব ভালো, তুমি তাকে একটা সঙ্গ দেবে। আর হ্যাঁ, বলতে হবে না পবিত্র বাবু, আমি সবকিছু বুঝে নিয়েছি।
not be done. I hope you will succeed. I know. ওরে তুমি আর বাবাকে পাঠিয়ে দাও। কেমন? আমার বাবার প্রতি আপনার অশেষ করুণা, তাই না? কার মারামারি কতখানি করুণা? তা তুমি বলছিলে এইটাই পাবে পমেলা। আর আমার দাঁড়াবার সময় নেই, এখনই আমি মাদ্রাজ যেতে হবে। ওখানকার কারখানায় নাকি বিরাট গন্ডগোল দেখা দিয়েছে। বিশাল দত্ত, আমি সেখানে গিয়ে পৌঁছাই, তারপর বিশাল দত্তের বিস্তার আমি ভেঙে দেবো, বুঝিয়ে আমার কতখানি। সামান্য একজন শ্রমিক নেতা আন্দোলন পবিত্র চৌধুরী কিছুতেই টলারেট করবে না, কিছুতেই না। মানুষের লোকের শেষ নেই, সীমাহীন লোক মানুষকে কত কাঁদা। তাই তো আজ আমি কাঁদবো না। আমি তো জানি সেই নির্মমতার চক্রব্যূহ থেকে এই জীবনে আমার আর মুক্তি নেই। আমার রাধা সুন্দরী কোথায় গেলে গো? তোমার সামনে এসেছে তোমারই কুঞ্জে। ধরা দাও মোর বুকে, মুখ ভরা যাতনার পারি না সইতে। কতকাল রইবে নীরবে, মানে বুঝেছ? রাধারানী, তুমি কথা বলছো না কেন? না না, মুখ ফিরিয়ে থেকো না রাধারানী। তুমি তো জানো আমি তোমাদেরই লীন হয়ে গেছি। দরিয়ায় ডুব দিয়ে আমি নবজীবন লাভ করেছি। তাই তো তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। আমার সামনে রাধা, পিছনে রাধা, ডাইনে রাধা, বামে রাধা, সবে শুধু রাধাময়। শুধু তোমারই জন্য পবিত্র বাবুর মেসের ক্লিনিক আমার কাছে বৃন্দাবনের মতো ক্ষেত্র। কি হলো? তুমি কথা বলবে না রাধারানী? বুঝেছি আমার উপর তোমার অভিমান হয়েছে, তবে তোমার অভিমান বেশিক্ষণ স্থায়ী হবে না রাধা সুন্দরী। আমার ভালোবাসার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে। তোমার মনচোরা স্বামীর পাশে কি তুমি শুনতে পাচ্ছ না রাধারানী? আর বুকে ব্যথা দিও না মায়েরি, আমি একেবারে পাগল হয়ে যাব। তোমার মনচোরা স্বামীকে তুমি কাছে ডেকে নাও। তুমি কি হলো? অমন করে কি দেখছো? দেখছি, শুধুই দেখছি। আমি কি জানতো পৃথিবীর মুখে দাঁড়িয়ে আছি, নাকি বম পথে অলৌকিক দৃশ্য দেখছি? যেন এক রাত মুক্ত ঝরে পড়েছে। কি সুন্দর কাজল টানা চোখ, বাঁশির মতো নাক, আপেলের মতো গায়ের রং। এবার আমি বুঝি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। আমার রাধা রানী। আপনি তো ভুল করছেন, আমি রাধা রানী নই। মেসেজ ক্লিনিকে রাধা অনেক পুরনো হয়ে গেছে, তাই ওকে বাবু তাকে ওকে তাড়িয়ে দিয়েছে। আপন গেছে। কি বলে? ঠিকই বলেছি। আর আমি রাধার কথা ভাববো না। এখন থেকে আমি শুধু তোমার কথাই ভাববো। তুমি ছাড়া এই অধমের জীবন বৃথা প্রাণেশ্বরী। মানে বুঝেছো?
তোমাকে প্রথম দেখেই না আমার ভীষণ ভালো লেগে গেছে। তোমার মধুর সৌগন্ধে আমার যৌবন নদীতে জোয়ার উত্থান সমাল করছে। কিন্তু প্রাণেশ্বর, তোমার বয়সটা দিয়ে আরে বয়সে কি এসে যায়, মনের দিক থেকে এখনো আমি কবির কবরের কথা সত্যি একেবারে সত্যি। দাও মাই আমার এই মালটা একটু প্রাসাদ বানিয়ে দাও। মনটা আমার উড়ু উড়ু করছে, আমি যে আর কিছুতেই তোর করতে পারছি না। ধরনা সুন্দরী, আমি যে আর কিছুতেই তোর করতে পারছি না। আজ নয়, অন্য একদিন কেমন? আজ করো, তুমি শুধু খাও। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে জোর করবো না, তবে একটু আর থাক 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 থাক। আমি তাহলে খাই। খাও খাও। আজ আমার সব কিছু রঙিন মনে হচ্ছে, আকাশের চাঁদ মাটিতে এসে আমার বুকে ধরা দিয়েছে। আজ আমি খুশি, আমার এই খুশির সাম্রাজ্যে কত নাম না জানা পাখি মিষ্টি সুগন্ধ। ওই বসন্তের কোকিল আমার কানে কানে বলছে, মৌমাছি এসো কাছাকাছি, এসো কাছে কাছে। মৌমাছি পামেলার নাচ গান তোমার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। ওগো আমার পামেলা সুন্দরী গো, তুমি আমার হৃদয়ের রানী, আমার নয়নের মণি, আমার ভালোবাসার খনি। মানে বুঝেছ ডার্লিং? তুমি ভালো লেগেছ? কত চাই? এই নাও পামেলা সুন্দরী, চলো এবার কিন্তু তোমার ঘরে যাই। আজ নয়, আজ নয়, অন্য আরেকদিন। সে কি? আমাকে তুমি বড্ড বেরোসি। আরে বাবা, তোমার একটু হুইস হয়ে ভূত করতে হয়, আর তা না হলে তো দুদিনেই তোমার আমার উপরে খরচই পড়ে যাবে গো। মধু মধু মধু, তুমি কত ভালো, আর তোমার কথাগুলো ভারী সুন্দর। শুধু অনুরোধ, এই তোমার মধুমনের পাগলা ভ্রমণকে তুমি যেন ভুলে যেও না,
মজনু, তুমি আমার লায়লা, আমি তোমার চণ্ডীদাস, তুমি আমার রানী, আমি তোমার দেবদাস, তুমি আমার চন্দ্রমুখী। তুমি আমার বিদুমুখী হয়ে থাকবে, শুধুই বিদুমুখী, মানে বুঝেছ? দেবদাসের পার্বতী স্বামীর ঘরে গিয়েও দেবদাসের স্মৃতি সে মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারেনি। হতভাগিনী পার্বতীর মনের খবর কেউ কখনো রাখেনি। আর হতভাগ্য দেবদাস, সত্যি আমি হতভাগ্য, নইলে এই ছমাসও কেন আমি আমার প্রতিমাকে খুঁজে পেলাম না? কেন পেলাম না আমি আমার ভালোবাসার স্বীকৃতি? অথচ এমন তো হবার কথা ছিল না। আমার দুঃখী দুঃখী, আমার সুখী সুখী, আমার সেই ঝুমা। তুমি তোমাকে আমি কোন অবস্থা দেখছি? না না, হয়তো আমার সমস্ত অন্তর জুড়ে ঝুমা আছে বলে আমি তোমাকে, কিন্তু আমি তো জানি আমার বিশ্বাসের কোনোদিন অপমৃত্যু ঘটবে না। আমার ঝুমা আমার সঙ্গে কোনোদিন প্রতারণা করতে পারে না। অনেক সময় যা ভাবা যায় না তাই বাস্তবে ঘটে যায়। তখন ইচ্ছার বিরুদ্ধে নিজেকে বলে দেওয়া ছাড়া আর কি কোনো পথ খোলা থাকে না। আমি বুঝতে পারছি না। আমি জানি আমি যে তোমার খবর অযোগ্য, তবু আমাকে যার সত্যটা বলতেই হবে। তুমি একটা বছর ওখানে ছিলে না, আর সেই সুযোগে আমার অর্থ বিকাশ পাওয়া একটা অপদার্থের সঙ্গে জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। তখন আমি পাবিনি সেই অন্ধকারের রাজ্য আমাকে বিচরণ করতে হবে। শয়তানের ফুলদানিতে সাজিয়ে রাখা একটা কাগজের ফুল মাত্র। আজ আমার প্রাণ নেই, মন নেই, হাসি নেই, আছে শুধু বেদনার হাহাকার। বাহ, চমৎকার! অদৃষ্টবাদের যুদ্ধে আশাবাদ তুমি পরাজিত হলে। তুমি আমার জীবন আকাশের ভালোবাসার রং কত সহজে বিবর্ণ হয়ে গেল। অনেক দুঃখের নদী পার হয়ে সুখের সমুদ্রের বালুকা বেলায় আমি ভালোবাসার ঝিনুক পড়তে চেয়েছিলাম, বিনিময়ে পেলাম শুধুই আঘাত। আমার অনেক স্বপ্নে গড়া ভালোবাসার তাজমহল মুহূর্তের ভয়ঙ্কর ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মনের মণিময় মন্দিরে যে ভালোবাসার পঞ্চপ্রদীপ জ্বলেছিল, এক লোহময় তা নিভে গেল। এক রাত স্বপ্ন, এক বুক আশা, এক মুঠো ভালোবাসার কি নির্মম পরিণতি। আজ এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার মতো ভাগামতো এই পৃথিবীতে আর কেউ নেই। এর চেয়ে বোধ হয় তোমার সঙ্গে আমার দেখা না হয় ভালো ছিল। তবু আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিতে পারতাম যে আমার ঝুমা আমারই আছে। কিন্তু আজ যে আমার বেদনার অশ্রুকে আর কোন সান্ত্বনায় অবশিষ্ট নেই। কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে এই মেসেজ ক্লিনিকের ঠিকানা দিয়ে বলেছিলেন এক ভদ্র মহিলার ছবি আঁকতে হবে। তখন আমি জানতাম না যে এক নিদারুণ পরাজয় আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, পরাজয়, এ আমার শোচনীয় পরাজয়। নদীর ওপারে পৌঁছে গিয়ে এপারে ডুবন্ত মানুষকে বুদ্ধি দেওয়া যায় ঝুমা, কিন্তু জলে নেমে তাকে বাঁচিয়ে কিনারায় পৌঁছাতে সাহায্য করা একটা অন্য জিনিস। আসলে আমি পৃথিবীর একটা অভিশাপ। আমার জন্মের কলঙ্ক আমি কোনোদিন মুছে দিতে পারবো না। এই পৃথিবীর বুকে আমার একটাই পরিচয়, আমি অবৈধ সন্তান। তাই তো আমি স্ত্রীর স্বামী হতে পারি না সন্তানের পিতা হতে পারি না। আমার ভালোবাসার দেওয়ালে মানুষ প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করে এই সভ্য সমাজের বুকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে আমার সবকিছুই চাপা পড়ে গেছে শুধুমাত্র ওই একটা ঘৃণিত শব্দে, আমি অবৈধ সন্তান। তুমি আমাকে দয়া করে ভুল বুঝো না ভাস্কর।
বাকি ছিল না। আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। না না, তোমাকে আর কোনো কৈফিয়ত দিতে হবে না ঝুমা। যে কাঙ্গাল সে চিরকাল কাঙ্গালেই থাকে। কাঙ্গালের জীবনে কোনোদিন সুখের সূর্যোদয় হয় না। আমি বড় বেশি আশা করেছিলাম, তাই তো আজ আমাকে এক বুক কান্না নিয়ে ফিরে যেতে হচ্ছে। অথচ আমারও মন ছিল, প্রাণ ছিল, এই মুখে ভালোবাসা ছিল। যদি জন্মান্তর বলে কিছু থাকে, সেদিন আমরা আবার মিলিত হব। আজ আমার দুর্ভাগ্য আমাকে বঞ্চনার সাগরে নিক্ষেপ করলো। সেদিন কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না ঝুমা, কিছুতেই না, কিছুতেই না। ভাস্কর, না না, চলে গেল ভাস্কর, আমাকে অবিশ্বাস করে চলে গেল। ওগো ঠাকুর, আমি তোমার কাছে কখনো কিচ্ছু দিনের জন্য চাই না। তুমি শুধু দয়া করে আমার ভাস্করের উপরে একটুখানি শান্তি দাও, একটুখানি শান্তি। সব কিছু মিথ্যে, লজ্জা নাকি নারীর ভূষণ। তাই যদি সত্যি হবে, তাহলে আমি লজ্জাহীনা হলাম কেমন করে? নেই আমার মধ্যে এতটুকু ছিটে ফোটা লজ্জা আজ বেঁচে নেই। সব লজ্জা আজ আমার কাছ থেকে চুরি হয়ে গেছে। তাই তো আয়নায় নিজের মুখটা দেখে এখন আমি আর চমকে উঠি না। এই গ্রেট নিউ ম্যাসেজ ক্লিনিকের সেরা ফ্লাওয়ার মিস পমেলা, আমার দেখে ঘরে ঘরে সাজানো যৌবন, নিত্য নতুন পুরুষের কাছে আমার কত রোজগার। কি দেখলাম? কি দেখলে গো রতন সোনা? এই তুমি আমাকে রতন সোনা বলে ডাকলে? হ্যাঁ। আমার কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কি মনে হচ্ছে তো রতন সোনা? আমি তোমার পায়ের তলায় গোড়াগড়ি দিই। তাই নাকি গো আমার কেয়ারটেকার স্বামী? তোর ওসব ফালতামি বলতে হবে না, তুমি আমাকে রতন সোনা বলেই ডাকবে। আহা, কি দেখলাম? আরে কি হলো? আরে, আমার কথা তুমি বললে কেন? আমি যে তোমাকে খুব ভালোবাসি, সব সময় আমি তোমার কথা ভাবি, তাই তো তোমার কথাটাই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। সত্যি বলছো? আমাকে তুমি বলো, আমাকে তুমি ভালোবাসো? খুব। তাহলে আমি সত্যি কথাটা বলি। কি সত্যি কথা বলো? আমি তোমাকে না। কি হলো, তুমি সরে গেলে কেন? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। খাবার আনবো? না থাক, কিন্তু তুমি তো সত্যি কথাটা বললে না। বলবো, তোমাকে আমার পাশে বসে আদর করে বলবো, ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি হাসছো কেন? দেখো না, সর ওদের অন্যদিকে রেকর্ডিং কর। সব পুরুষের একই জোর। হ্যাঁ গো আমার ভালোবাসার পুরুষ, তুমি কি ভালোবাসার ভাষা বোঝো? বলবো? বলো। চাঁদ সুন্দর, তুমি সুন্দর, ফুল সুন্দর, তুমি সুন্দর।